জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের যে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে আমাদের গণিতের স্কুলগুলো রয়েছে, মডেল স্কুলগুলো, সেই গণিতের স্কুলগুলো আমরা সমাধান করব। আজকে আমরা সমাধান করব প্রথম স্কুল। তাহলে আজকে আমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রথম স্কুল আমরা সমাধান করব। প্রত্যেকটা জিনিস বিস্তারিত ভাবে আমরা শিখবো। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। সেই সঙ্গে তোমরা এই যে যা কিছু তৃতীয় শ্রেণী তোমাদের গণিতের যা কিছু ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, প্রত্যেকটা ক্লাস তোমরা খুব সুন্দর করে পেয়ে যাবে। কোথায় না, এই যে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে সমস্ত লিংক আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেওয়া হয়। সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে একটা গ্রুপের লিংক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। সেটাতে ক্লিক করলেই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। ফলত আমি যখনই প্রশ্ন বিচিত্রার কোনো ক্লাস আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে খুব সহজেই বুঝতে পেরে যাবে। ফলত তোমরা খুব সহজেই দেখতে পারবে সেই ক্লাসগুলো। চলো চলে আসছি প্রথম প্রশ্ন। আমাদের কি কি বলা রয়েছে দেখো এক এক করে। দেখো প্রথমে তৃতীয় প্রশ্ন বিচিত্রা প্রথম স্কুল 1 নম্বর। একের ক আমাদের কি বলেছে দেখো, 333 বলতে বোঝায়। তাহলে আমরা সুন্দর করে সংখ্যা পড়া, সংখ্যা লেখা শিখেছি। কিভাবে শিখেছি? এইরকম একক, দশক, শতক, হাজার, এইদিকে আরো অযুত, লক্ষ, নিযুত, কোটি ইত্যাদি করে রয়েছে। আমাদেরকে কি বলেছে দেখো, 300। তাহলে শতকের ঘরে আমরা কত বসাবো? 3 বসাবো। তারপরে আমাদের সংখ্যাটা কত বলেছে? 33। 33 মানে কি দুটো 3। তাহলে তারপরে পরপর বসিয়ে দেবো। তাহলে এই যে আমাদের হয়ে গেল 333, অর্থাৎ 3টে 3 কোনটাতে রয়েছে বলো তো? দ্বিতীয় অপশনটাতে রয়েছে। ওকে, চলো চলে আসছি ক্ষয়ের দাগ। 110 এর ঠিক আগের সংখ্যাটি কত? তাহলে আমাদেরকে আগের সংখ্যা বের করতে হলে কি করি গো? একবার দিই। তোমরা খুব সহজেই মুখে বলে দিতে পারবে। আমি সমস্ত জিনিসগুলো তোমাদেরকে ডিটেইলসে জানাচ্ছি। যে আমাদের আগের সংখ্যা বের করতে হলে 1 বিয়োগ করতে হয়, পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হয়। তাহলে 110 থেকে 1 বাদ দিলে আমাদের কত আসবে? 100 তো নয়, প্রথম অপশনে রয়েছে। চলে আসছে তৃতীয় প্রশ্ন। এক অঙ্কের ক্ষুদ্রতম, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল করবে বা বিভিন্ন জায়গাতে এই প্রশ্নের উত্তর ভুল শিখতেও পারো তোমরা। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি কত? প্রত্যেকে মনে রাখবে, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখনই বলবে তোমরা 1 লিখবে, কেউ কিন্তু 0 লিখবে না। কারণ এই যে সংখ্যা, এগুলো সবই স্বাভাবিক সংখ্যার উপরে বলা থাকে। ঠিক আছে, যখনই বলা থাকবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, যাই কিছু বলা থাকুক না কেন, সর্বদা মনে রাখবে ওগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক কথাটা উজ্জ থাকে। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিন্তু 1 লিখবো। কেউ যদি তোমাকে বলে 0, তুমি কখনোই লিখবে না। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত লিখবে? 1। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 99। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা কিভাবে বের করতে হয়? বৃহত্তম সংখ্যা বললে তুমি কি করবে? 9 লিখবে। এক অঙ্কের বললে একটা নয়, 2 অঙ্কের বললে দুটো নয়, 3 অঙ্কের বললে 3টা নয়। তাহলে যেই অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তুমি ততগুলো 9 লিখবে। ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করবে? তুমি প্রথমে 1 লিখবে। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি দুটো 1? না, ক্ষুদ্রতমের সময় কি করতে হয়? প্রথমে 1 থাকবে, তারপরের গুলো কি হবে? 0 হবে। অর্থাৎ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 100। দেখো 3টা অঙ্ক হয়েছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের হয়ে যাবে 1000। তাহলে মনে থাকবে সুন্দর করে। তাহলে এটা হচ্ছে আমাদের এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে আমাদের 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এদেরকে কি করতে বলেছে? সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ করব। তাহলে 99 আর 1 যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 100। 100 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা তৃতীয় অপশনে রয়েছে। ওকে, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, যোগ করলে 100। একের দাগ সম্পূর্ণ। 3 এর দাগে চলে আসো। 325 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান। তাহলে যে কোনো সংখ্যার স্থানীয় মান কিভাবে বের করতে হয়? যেই অঙ্কটির স্থানীয় মান বলবে সেই অঙ্কটাকে লিখবে। যেমন এখানে বলেছিল 2 এর স্থানীয় মান, তাহলে 2 কে লিখবো এবং সেই অঙ্কের ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো 0 দেবো। দেখো 2 এর ডান দিকে একটাই অঙ্ক আছে 5, তাহলে 0 দিয়ে দেবো। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? 20। তাহলে 3 এর স্থানীয় মান যদি বলতো আমরা 3 লিখতাম, 3 এর ডান দিকে দুটো অঙ্ক আছে, তাহলে দুটো 0 দিতাম। তাহলে এখানে 2 এর স্থানীয় মান বলেছে, আমাদের কত হয়ে যাবে? 20 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
ক্ষয়ের দাগ। কোন সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন সেই সংখ্যার মান কত গুণ বেড়ে যায়? 10 গুণ বেড়ে যায়। দেখো তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 2, এর ডান দিকে যদি আমি একটা শূন্য দিয়ে দিই তাহলে কত হয়ে যায় বলো তো? 20। তাহলে আগে যে সংখ্যাটা ছিল 2, এখন সেটা কিসে পরিণত হয়ে গেছে? 20 গুণ 20তে পরিণত হয়ে গেছে। যখনই আমি ডান দিকে শূন্য বসাচ্ছি সেটা 20 হয়ে গেল। তাহলে এটা প্রথম সংখ্যার কত গুণ হয়ে গেল? দেখো 10 গুণ। দেখো 2 এর সঙ্গে 10 গুণ করলেই 20 হয়ে যায় না? তুমি 2 এর বদলে যে কোনো সংখ্যা, আমি একটা ধরো সংখ্যা লিখলাম 30, এটা একটা সংখ্যা। এবার এর ডান দিকে যদি আমি একটা শূন্য বসিয়ে দিই তাহলে কত হয়ে যায়? 300। তাহলে 330 এর কত গুণ? দেখো একে 30 দিয়ে ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে 10 গুণ, ঠিক আছে? বা এর সঙ্গে 10 গুণ করলেই তুমি পেয়ে যাবে 300। তাহলে একই রকম ভাবে প্রত্যেকেই মনে রাখবে, কোন সংখ্যার ডান দিকে যদি শূন্য বসে তখন সেই সংখ্যার মান কত গুণ বেড়ে যায়? 10 গুণ বেড়ে যায়। দেখো ছিল 2, যেই একটা শূন্য বসিয়ে দিয়েছি 2 এর 10 গুণ 20 হয়ে গেছে। দুটো শূন্য বসলে ক গুণ বেড়ে যাবে? 100 গুণ হয়েছে। তাহলে একটা শূন্য হলে 10 গুণ হবে, দুটো শূন্য হলে 100 গুণ হবে। চলো গয়ের দাগে চলে আসো। দুটো চিহ্ন বলা রয়েছে, এই চিহ্নগুলোকে কি বলেছি? এটাকে বলে অপেক্ষাকৃত বড়, এটাকে বলে অপেক্ষাকৃত ছোট। কিভাবে ব্যবহার করতে হয় না, যেই সংখ্যাটা বড় হায়ের মুখটা তার দিকে রাখতে হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড়কে, এটা হচ্ছে 478, এটা হচ্ছে 487। তাহলে বড়কে 487, তাহলে হাঁটা কার দিকে রাখবো? 487 দিকে রাখবো। যেটা বড় হ্যাঁ, এটা তো আমরা মুখ বলতে পারি, হ্যাঁ বলতে পারি, তাহলে ওর দিকে মুখটা থাকবে, 487 উত্তর হয়ে যাবে। পরবর্তী 3 দিকে চলে আসো। নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে বিস্তার করো। তাহলে যে কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার বললে কি করবে? দেখো প্রত্যেকটা অঙ্কের তুমি স্থানীয় মান লিখে দেবে। 2 এর স্থানীয় মান কত? 200। 1 এর স্থানীয় মান কত? 10। 2 এর স্থানীয় মান কত? 2। এবারে স্থানীয় মান কিভাবে বের করতে হয় কিছুক্ষণ আগেই বললাম। যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেটাকে লিখবে, তার ডান দিকে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য লিখবে। তাহলে 2 এর স্থানীয় মান 200, 1 এর স্থানীয় মান 10, 2 এর স্থানীয় মান 2, কারণ 2 এর ডান দিকে তো আর কোনো সংখ্যা নেই, এই 2 এর ডান দিকে। তাহলে যখনই স্থানীয় মানে বিস্তার করে লিখবে কি করতে হবে? প্রত্যেকটা অঙ্ক, এইগুলোকে একটা একটা অঙ্ক বলে, এই অঙ্কের স্থানীয় মানগুলোকে যোগফল আকারে লিখে ফেলতে হয়। ঠিক একই রকম ভাবে দেখো ক্ষয়ের দাগে রয়েছে 503, তাহলে এটাকে আমরা কি লিখবো? না 5 এর স্থানীয় মান কত? 500। কেন না 5 এর ডান দিকে দুটো অঙ্ক আছে, তাহলে দুটো শূন্য বসে যাবে। এরপরে লিখবো আমরা 3, শূন্যকে লিখবো না। কেন? অনেকে বলবে স্যার মাঝখানে তো শূন্য আছে, শূন্য লিখলে কেন? প্রত্যেকে মনে রাখবে, শূন্য যেখানেই থাকুক না কেন, প্রথমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম যেখানেই শূন্য থাকুক না কেন, শূন্যের স্থানীয় মান সর্বদা শূন্যই হয়। তাই শূন্য থাকলে লেখার দরকার নেই। শূন্য বাদে আর যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কগুলো স্থানীয় মান লিখবে, শূন্যের স্থানীয় মান লেখার কোনো প্রয়োজন নেই, কারণ শূন্য যেখানেই থাকুক না কেন তার স্থানীয় মান সর্বদা শূন্যই হবে। তাই এটাকে আমরা 5 এর স্থানীয় মান 500, 3 এর স্থানীয় মান 3, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। 4 দাগে শূন্য স্থানে বিন্যাসের পরের সংখ্যাটি লেখো। একটা বিন্যাস দেওয়া রয়েছে, ক্রম দেওয়া রয়েছে। কি প্রথমে ছিল 2, 2 এর পরে 12 হয়েছে, 12 এর পরে 22 হয়েছে। তাহলে কত করে বাড়ছে দেখো, 2 এর পরে 10 বেড়ে 12 হয়েছে, তাই তো? 2 এর সঙ্গে 10 যোগ করলেই তো 12 হয়, 12 এর সঙ্গে আবার 10 যোগ করলে 22। তাহলে কিভাবে এগোচ্ছি? 10 যোগ করে করে এগোচ্ছি। তাহলে একই রকম ভাবে 22 এর সঙ্গে আমরা 10 যোগ করে দিলে আমাদের কত হয়ে যাবে? 32 হয়ে যাবে। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 10 বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের 32 হয়ে গেল। দেখি এখানে কি সম্পর্ক পাই, দেখি না। এখানে দেখো পরপর কমছে, 3 করে কমছে। 96 থেকে 3 কমালে 93, 93 থেকে 3 কমালে 90, তাহলে এরপরেরটাও 3 কমিয়ে দেবো। 90 থেকে যদি আমরা 3 কমিয়ে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে? 87 হয়ে যাবে। তাহলে এটাতে 10 করে বেড়েছিল, তাই 22 থেকে 10 বাড়িয়ে 32 লিখেছি। এটাতে 3 করে কমেছে, তাই 90 থেকে 3 কমিয়ে আমরা 87 লিখি। চলে আসো 5 এর দাগ। 5 এর দাগ আমাদের কি বলা রয়েছে দেখো, 106, এই অঙ্কগুলি দিয়ে আমাদেরকে বৃহত্তম সংখ্যা গঠন করতে বলবে। প্রত্যেকেই মনে রাখবে, যখনই কিছু অঙ্ক দিয়ে আমাদেরকে একটা বড় সংখ্যা বা ছোট সংখ্যা তৈরি করতে বলবে, খুবই সহজ। কিভাবে না, ওই অঙ্কগুলোকে বড় থেকে ছোট লিখে দেবে। তাহলে এগুলোর মধ্যে সব থেকে বড় কে? 6, তারপরে কি 1, তারপরে কি 0। তাহলে এই 3টে অঙ্ককে দিয়ে আমি অনেকগুলো সংখ্যা তৈরি করতে পারি। সব থেকে বড় যে সংখ্যাটা তৈরি করতে পারি সেটা আমাদের কত হয়ে যাবে? 610।
তাহলে যখনই অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করতে বলবে, অঙ্কগুলিকে বড় থেকে ছোট পর পর লিখে দিলেই তুমি সংখ্যা পেয়ে যাবে। এই অঙ্কের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 630। নেক্সট পরবর্তী 6 দাগে দেখো একটা যোগ রয়েছে, করে দাও। 9 আর 5 যোগ করলে 9 5 14 4 হাতে 1, হাতে 1 রয়েছে এখানে লিখে দাও। 5 4 9 1 10 এর 0, হাতে 1 রয়েছে এখানে লিখে দাও। 6 আর 1 যোগ করলে 7, তাহলে যোগফল আমাদের কত হয়ে যাবে? যোগফল আমাদের হয়ে যাবে 704 হয়েছে। চলো নেক্সট ওই দিকে আছে ক্ষয়ের দাগ। দেখো বিয়োগফল বলা রয়েছে, এগুলো তো তোমরা প্রত্যেকে জানো। 2 থেকে তো 7 বাদ যাবে না, তাহলে আমরা কি করব না এর বাম দিক থেকে ধার নেব। তাহলে এখান থেকে কত ধার নেব? 1 ধার নেব। এখান থেকে যদি 1 ধার নিই তাহলে এখানে তো 2 ছিল, এর আগে কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে 2 ছিল, এখান থেকে 1 নেওয়াতে ওটা কত হয়ে গেছে? 12 হয়ে গেছে। তাহলে এখন আর এটা নেই, এখন কত আছে? 12। 12 থেকে 7 বাদ দিলে কত হয়ে যায়? 5। এখান থেকে তো 1 নিয়ে নিচ্ছি, তাহলে এখানে এখন কত আছে? 3 আছে। এখানে আর 4 নেই, এখানে কত আছে? 3 আছে। 3 থেকে 1 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 2। এখানে 5 আছে, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এখানে 2 ছিল, ভাগ যায়নি, তাই ধার নিলাম 12। 12 থেকে 7 বাদ দিলে 5। এখানে তখন আর 4 নেই, 3 থেকে 1 বাদ দিলে 2। 225 আমাদের উত্তর আসবে। চলো শেষ দাগ, প্রথম স্কুলের শেষ দাগ 7 দাগ কি বলেছে দেখো। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 320 জন ছাত্রছাত্রী এসেছে, খুব ভালো কথা। আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে 28 জন এসেছেন, 9 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন? তাহলে স্কুলের একটা অনুষ্ঠান হবে, স্কুলের শিক্ষক শিক্ষিকারাও যেমন থাকেন, ছাত্রছাত্রীরাও যেমন থাকেন, এবং এলাকার কিছু স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তি, ধরো নাম করা কোনো একজন ডাক্তার, ঠিক আছে, বা অন্য কোনো পেশার অন্য স্কুলের একজন প্রধান শিক্ষক, তাদেরকে অতিথি বলা হচ্ছে। তাহলে মোট কতজন এসছে? ছাত্রছাত্রী আছে 320 জন, শিক্ষক শিক্ষিকা মিলে আছে 28 জন, এবং অতিথি আছে 9 জন। তাহলে সবগুলোকে যোগ দিয়ে দাও। তাহলে 9 আর 17 7, হাতে 1, 2 2 4 1 5, আর এখানে কত নামবে? 3। শুধু এইটুকু যোগ করে দিলেই হবে না, প্রশ্নের জন্য একটা একটা 2.5 নাম্বার রয়েছে, তাহলে সেইভাবে তোমাকে করতে হবে। তাহলে এগুলোকে একটু ভাষা দিয়ে লিখতে হবে। অতএব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 357 জন এসেছেন, এইরকম করে একটু ভাষা দিয়ে প্রশ্নটাকে সম্পূর্ণ করতে হবে। এবং প্রশ্ন করার পূর্বে দাগ নম্বর দেবে প্রত্যেকে ভালো করে। 7 দাগের ক। ক্ষয়ের দাগে চলে আসছি। আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটি বেশি উঠেছে? তাহলে মাসুমের জালে উঠেছে 198টা, আর দীপুর জালে উঠেছে 176। তাহলে দীপুর কম উঠেছে, কারণ আমরা জানি 198 বেশি, 176 কম। তাহলে এটাতে বেশি উঠেছে, এটাতে কম উঠেছে। আমাদের জানতে দিয়েছে কার জালে বেশি উঠেছে, না মাসুমের জালে বেশি উঠেছে। কতগুলো বেশি? আমি দুজনকে বিয়োগ করলে পেয়ে যাবো কতগুলো বেশি। তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2। তাহলে অতএব এইরকম ভাষা লিখবো, মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। এই হচ্ছে তাহলে আমাদের 7 দাগের ক সম্পূর্ণ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা প্রথম স্কুলের পরীক্ষা তোমাদের হয়ে গেলে আবার আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক এক করে স্কুলগুলো করব। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আমরা কিন্তু সমাধান করাবো আমাদের এই মুক্তির পাঠশালা ইউটিউব চ্যানেলের উপরে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় হিন্দ।